উপন্যাস আমি পদ্মজা, পর্ব ১৪। কালো মেঘে ঢাকা আকাশ, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। লাহরি ঘরের বারান্দায় হাত পা ছড়িয়ে বসে আছেন হেমলতা। সন্ধ্যার আচান পড়বে, চারপাশে এক মায়াবী ঘন ছায়া, মন বিষাদময়। পদ্মজা দুপুরে মোড়ল বাড়ি ছেড়েছে। বিদায় মুহূর্তটা এতটুকুও স্বস্তির ছিল না। মেয়েটা এত কাঁদতে পারে? তবে হেমলতার চোখ শুকনো ছিল। মায়ের চোখ শুকনো দেখে কি পদ্মজা কষ্ট পেয়েছিল? কে জানে। হেমলতা বারান্দা ছেড়ে উঠতে গিয়ে আবিষ্কার করলেন শক্তির অবস্থান শূন্য। তিনি আবার বসে পড়েন, হেসে ফেললেন। পদ্মজা ছাড়া এত দুর্বল তিনি? এটা ভাবতে অবশ্য ভালো লাগে। হেমলতা আকাশের দিকে তাকান, চোখ দুটি জ্বলছে। জল ভরা চোখ নিয়ে আবার হাসলেন। কি যন্ত্রণাময় সেই হাসি! মাটিতে হাতের ভর ফেলে উঠে দাঁড়ান তিনি। এলোমেলো পায়ে লাহরি ঘর ছাড়েন। উঠোনে এসে থমকে দাঁড়ান। বাড়ির গেট খোলা ছিল। পাতলা অন্ধকার ভেদ করে একটি নারীর অবয়ব এগিয়ে আসছে বাড়ির দিকে। হেমলতা নারীর ছায়াটির স্পষ্ট মুখ দেখার জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকেন। গেটের কাছাকাছি আসতেই হেমলতা আন্দাজ করতে পারেন কে এই নারী। তিনি মৃদু হেসে এগিয়ে যান। অনেক দেরি করলে আসতে। বাসন্তী উঠোনে পা রেখে বলেন, আপনি আমাকে চেনেন? হেমলতা জবাব না দিয়ে বাসন্তীর ব্যাগ নিতে হাত বাড়ালেন। বাসন্তী ব্যাগ আড়াল করে ফেললেন। তিনি খুব অবাক হচ্ছেন। মনে যত সাহস নিয়ে এসেছিলেন সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হেমলতা বললেন, আপনি এই বাড়িতে নির্দ্বিধায় থাকতে পারেন। আমি বা আমার সন্তানদের পক্ষ থেকে আপত্তি নেই। আপনি আমাকে চিনলেন কিভাবে? যেভাবেই চিনি। জেনে কি লাভ আছে? আপনি প্রথম দিনই একা আসতে পারতেন, লোকজন না নিয়ে। বাসন্তীর এবার ভয় করছে, শরীর দিয়ে ঘাম ছুটছে। একটা মানুষ সতীন দেখে এত স্বাভাবিক কি করে হতে পারে? তিনি তো ভেবেছিলেন যুদ্ধ করে স্বামীর বাড়িতে বাঁচতে হবে। বাসন্তীর ধবধবে সাদা চামড়া লাল বর্ণ ধারণ করে। হেমলতার কথা দৃষ্টি এত ধারালো মনে হচ্ছে তার। হেমলতা বাসন্তীকে চুপ দেখে বলেন, আপনি বিব্রত হবেন না, এটা আপনারও সংসার, আসুন। হেমলতা আগে আগে এগিয়ে যান। বারান্দা অবধি এসে পেছন ফিরে দেখেন বাসন্তী ঠায় দাঁড়িয়ে আছেন। হেমলতা কথা বলার জন্য প্রস্তুত হন। তখনই একটা পুরুষালী হুঙ্কার ভেসে এলো, তুমি এইখানে আইছো কেন? মৌসুদের কণ্ঠ শুনে বাসন্তী কেঁপে উঠলেন। মৌসুদকে এড়িয়ে একজন বনেদি লোকের প্রতি ক্ষণিকের জন্য আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি। এরপর থেকেই মৌসুদ এবং তার সম্পর্কে ফাটল ধরে। মৌসুদ ত্যাগ করে তাকে, কিন্তু তিনি একসময় বুঝতে পারেন কোনটা ভুল কোনটা সঠিক। সংসারের প্রতি টান অনুভব করে ফিরে আসতে চান। মৌসুদ জায়গা দিলেন না। ততদিনে মৌসুদ দ্বিতীয় স্ত্রীর প্রতি ভালোবাসা উপলব্ধি করে ফেলেন। মৌ ছেড়ে ফিরে আসেন হেমলতার কাছে, নিজের সন্তানদের কাছে। বাইর হইয়া যাও কইতেছি, বাইর হও আমার বাড়ির থেকে। মৌসুদ বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বলেন। বাসন্তী হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেন। চোখ গরম করে মৌসুদের দিকে তাকান, বললেন, এইটা আমারও সংসার, আমি যাব না। বাসন্তী, ভালোই ভালোই কইতেছি, যাও এন থেকে, নইলে তোমার লাশ ফালাইয়া দিয়াম আমি। বাসন্তী কিছু কঠিন কথা শোনাতে গিয়েও শোনালেন না। হেমলতা উঠোনে নেমে আসেন। যখন বিয়ে করেছ তখন হুঁশ ছিল না, এখন সংসার দিতে আপত্তি? তুমি জানো না লতা, এই মহিলা কদ্দটা খারাপ। এই মহিলা লোভী, লক্ষরের বাচ্চা, মাদারির বাচ্চা। কী সব বলছো? মুখ সামলাও। মুর্শিদের কপালের রক দপদপ করছে, নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। বাসন্তীকে পেটাতে তার হাত নিষ্পিস করছে। তবু হেমলতার কথায় তিনি থামেন, কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন বাসন্তীর দিকে। হেমলতা বলেন, আপনি ঘরে যান, এই ঘর আপনারও, ওনার কথা মনে নিবেন না। আমার ঘরে এই মহিলা ঢুকলে খারাপই হইয়া যাইব। হেমলতা মৌসুদের চোখের দিকে তাকান, ইশারায় কিছু একটা বললেন। এরপর বাসন্তীকে বলেন, আপনি যান, সদর ঘরের ভেতরের দরজার বাম দিকে যে ঘরটা সেখানেই যান। দেখিয়ে দিতে হবে? বাসন্তী কিছু না বলে গটগট আওয়াজ তুলে বারান্দা পেরিয়ে সদর ঘরে ঢুকেন। হাত পা কাঁপছে তার। হেমলতার ব্যবহার স্বাভাবিক হলেও অস্বাভাবিক ঠেকছে।
সেদিন বৃষ্টিতে ভেজে ফেরার জন্য জ্বরে বিছানায় পড়েন। গত কয়েকদিন জ্বরে এতই নেতে গিয়েছিল যে ওঠার শক্তিও ছিল না। শরীরটা একটু চাঙ্গা হতেই আবার আসেন। এত সহজে সব পেয়ে যাবে জানলে জ্বর নিয়েই চলে আসতেন। মোর্শেদ অসহায় চোখে তাকালেন হেমলতার দিকে, বললেন, কেন এমনটা করলা? আমি এর সাথে থাকতে পারবাম না। ঠান্ডা হও তুমি, তুমি কিছুই জানো না। যেদিন আমরা ঢাকা থেকে ফিরি সেদিন উনি এসেছিলেন, লোকজন নিয়ে এসেছিলেন। এরপরেই আমার মেয়েদের জীবনে অন্ধকার নেমে আসে। পরিস্থিতি হাতে নাগালে চলে যাওয়াতে উনি সেদিন ফিরে গিয়েছিলেন। বিয়ের দিন বেয়াই সব বলেন। বেয়াইয়ের কাছে কামরুল মিয়া অভিযোগ করেন। বেয়াই কামরুল ভাইকে বলেন ব্যাপারটা এখন ছড়াছড়ি না করতে, এতে ওনার সম্মান নষ্ট হবে। যে বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছেন সেই বাড়ির কর্তার প্রথম বউ আছে, বউ আবার একজন পরনারীর মেয়ে। অধিকার নিতে লোকজন নিয়ে বৈঠক বসাবে, এসব সত্যি অসম্মানজনক। তিনি আমাকে অনুরোধ করেছেন ব্যাপারটা যেন নিজেদের মধ্যে মিটিয়ে নিই। আর বাসন্তী আপার তো দোষ নেই। সবচেয়ে বড় কথা, আমার সংসার হাল ধরার জন্য একজন দরকার, খুব দরকার। হেমলতা শেষ কথাগুলো করুণ শোনালো। মোর্শেদ বিস্ময়ে তাকিয়ে আছেন। বাসন্তী এত কিছু করেছে ভাবতে পারছেন না। মোর্শেদ কণ্ঠ খাদে নামিয়ে বলেন, তারে আমি মানতে পারতেছি না। বুঝাইয়া শুনাইয়া বার কইরা দাও। তুমি আমার কথাগুলো শোনো, থাকতে দাও ওনাকে, ক্ষমা করে দাও। আমি জানি সে কি করেছে, যাই করুক ক্ষমা করে দাও। মোর্শেদের মাথায় খুন চেপেছে। তিনি কি করবেন কি বলবেন ভেবে পাচ্ছে না। ক্রোধে আক্রোশে ফুলতে ফুলতে বাড়ির পেছনে চলে যান। নৌকো নিয়ে বের হবেন। রাতে বোধহয় ফিরবেন না আজ। আজান পড়েছে, বৃষ্টির বেগ বেড়েছে। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে আসেন বারান্দায়। গোপনে দীর্ঘশ্বাস ফেলেন। বুক মুচড়ে একটা কান্না ছিটকে এলো গলায়, সেই সঙ্গে চোখ ছাপিয়ে জল। কোন নারী সতীন মানতে পারে? বাধ্য হয়ে মানতে হচ্ছে, ভাগ্য বাধ্য করেছে, নয়তো তিনি এত উদার নন। কখনোই অন্যকে নিজের সংসারে ভাগ দিতেন না। সেই প্রথম থেকে মনে পুষে রেখেছেন কখনো মোর্শেদের স্ত্রী এই সংসারে চাইলে মুখের ওপর দরজা বন্ধ করে দেবেন। যার জন্য তিনি একাকিতে ঢুকেছেন, যার জন্য মোর্শেদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন, যার জন্য মোর্শেদের মার খেয়েছেন, তাকে কখনোই এত সহজে সুখ দিতেন না, কখনোই না। হেমলতার শরীরে কাটা ফুটছে। তিনি কোনো মতে কান্নাটাকে গিলতে চাইলেন। বাসন্তীর গলা কানে এলো, আপনি কাঁদতেছেন? হেমলতা চমকে তাকান। লজ্জায় চোখে জল মোছার সাহস পাননি। চোখে জল নিয়েই হাসলেন। বাসন্তী হতবাক। কি অসাধারণ নারী, কত অদ্ভুত সে। বাসন্তী প্রসঙ্গ পাল্টে জানতে চাইলেন, ছেলেমেয়েরা কই? বড় মেয়েটার বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে আছে। আজই ফের যাত্রা শেষ করে শ্বশুরবাড়ি গেল। মেজো আর ছোটটা তাদের নানা বাড়ি গেছে। বড়টার জন্য কান্নাকাটি করেছিল, তাই আম্মা নিয়ে গেছে। ঘরে একটা ছুটু ছাড়া ঘুমাচ্ছে। কে ছে? প্রান্ত, আমারই ছেলে। শুনছিলাম 3 মেয়ে শুধু। হেমলতার কথা বাড়ালেন না। রান্নাঘরের দিকে যেতে যেতে বলেন, আপনি কলপারে যান, কাপড় পাল্টে নেন, আমি খাবার বাড়ছি। পদজা মুখ ভার করে বসে আছে। রাতের খাবারের সময় করিনা বেগম খুব কথা শুনিয়েছিলেন। কঠিন স্বরে বলেছেন, বাপের বাড়ির আলাত মিটাইয়া আইসো নিতে? আর কোনোদিন চাইতে কইবা না। এইটাই তোমার বাপের বাড়ি, স্বামীর বাড়ি। আর তোমার ভাই বোনদের কইবা সবসময় আনাগোনা না করতে। বাড়ি কাছে বই সবসময় আইতে হইব, এইটা কথা না, চোখে লাগে। পদজা বুঝতে পারছে না তার ভাই বোনদের শুধু বউ ভাতের দিন এসেছে, দাওয়াতের আমন্ত্রণ রক্ষার্থে। এজন্য এভাবে কেন বলতে হবে? কান্না পাচ্ছে খুব। আমার কথা মনে পড়ছে। পূর্ণা কি করছে? আসতে তো নিষেধ দিয়ে দিল, তাহলে কিভাবে দেখা হবে? আমির ঘরে ঢুকতেই পদ্মজা দ্রুত চোখের জল মুছল। পদ্মজার ফ্যাকাশে মুখ দেখে আমির প্রশ্ন করল, আম্মা কিছু বলেছে? না না। তাহলে কাঁদছো কেন? আমার কথা মনে পড়েছে। যেতে চাও? চলো। ও মা, কি কথা এত রাতে? আর দুপুরেই না আসলাম? তাহলে মন খারাপ করো না, আমরা আবার যাব কয়েকদিনের মধ্যে। বাইরে অনেক হাওয়া বইছে। পদজা জানালা লাগাতে গেল, তখন একটা চিৎকার শুনতে পেল। আমৃতা লক্ষ্য করে বলল, বড় ভাবির চিৎকার, রুম্পা ভাবি। পাগলের মতো আচরণ তার, পাগলই বলে সবাই।
পদজা কৌতূহল নিয়ে আমিরের সামনে এসে দাঁড়ালো। আপনার মনে হয় কি ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারাতে পারে? অসম্ভবের কি আছে? আমার কাছে খটকা লাগছে, ওনার সাথে অন্য কিছু হয়েছে। আমি তো এতটুকু জানি। আমি চিন্তিত হয়ে বলল। পদজা বলল, আপনি ওনার সাথে দেখা করাবেন আমার? আঘাত করবে তোমাকে। বাধাই তো থাকে, অনুরোধ করছি। পদজাকে হাত জোর করে অনুরোধ করতে দেখে আমি সায় দিল। আচ্ছা, ভোরে নিয়ে যাব, তখন সবাই ঘুমে থাকে। জানেন, আপনাদের বাড়িটা রহস্যজনক, কোনো গোলমাল আছে। সত্যি নাকি? আমার তো তেমন কিছু মনে হয় না। আপনি কয়দিনের জন্য আসেন গ্রামে, আর আর এসব সবাই বুঝে না। ওরে আমার বুঝদার, তবে জিন আছে শুনেছি। আমার এক ফুপু বাড়ির পেছনে পুকুরে ডুবে মরেছিল, আর চাচিরে মাঝে মাঝে জিনে ধরে। সে কি? তবে আমি বিশ্বাস করি না এসব। তুমি বিশ্বাস করো? না। আচ্ছা। পদজা কথা শেষ করতে পারল না। আমির পদজাকে টেনে বিছানায় নিয়ে আসে, আষ্টে বিষ্টে জড়িয়ে ধরে বলো, আর কথা না, ঘুমাও। আমি ভর্তা হয়ে যাচ্ছি। এই যে আসতে ধরলাম। শুনুন না। কি? আমি পড়তে চাই। পড়বে? আম্মাকে অসন্তুষ্ট রেখে জোর করে পড়তে মন মানবে না। আমাকে রাজি করাবো। পদজা খুশিতে গদগদ হয়ে উঠল। সেও আমিরকে এক হাতে জড়িয়ে ধরল। ফজরের আজান চারিদিকে ছড়িয়ে পড়তেই পদজা চোখ খোলে। বিছানা থেকে নামার জন্য ওঠার চেষ্টা করলো, পারল না। আমির দুই হাতে চাপটে ধরে রেখেছে। পদজা আমিরকে মৃদু ডাকলো, এই যে শুনছেন? আমির সাড়া দিল না। আবার ডাকলো পদজা। আমির ঘুমের ঘোরে কিছু একটা বিড়বিড় করে আবার ঘুমে তলিয়ে যায়। এবার পদজা উঁচু স্বরে ডাকলো, আরে উঠুন না, ফজরের নামাজ পড়বেন। এই যে। আমির পিটপিট করে তাকায়, দুই হাতের বাঁধন আলগা করে দেয়। পদজা আমিরকে ঠেলে দ্রুত উঠে বসে। বিছানা থেকে নামতে নামতে বলে, অজু করতে আসুন, আপনি আমাকে কথা দিয়েছেন আজ থেকে নামাজ পড়বেন। পদজা কলপার থেকে উঁচু করে আসে। এসে দেখে আমির বালিশ চড়িয়ে ধরে আয়েশ করে ঘুমোচ্ছে। মৃদু হেসে কপাল চাপড়ালো পদজা। এরপর আমিরের পাশে গিয়ে দাঁড়ালো। আমিরের চুলে বিলি কেটে দিয়ে কোমল কণ্ঠে বলল, উঠুন না, নামাজ পড়ে আবার ঘুমোবেন। মসজিদে যেতে হবে না, আমার সাথেই পড়ুন। এই যে শুনছেন? এই যে বাবু। পদজা দ্রুত জিভ কাটল। মুখ ফসকে আমিরের ডাকনাম ধরে সে রেখেছে। পদজা সাবধানে পরখ করে দেখল আমির শুনল নাকি। না, শুনেনি। পদজা মনে মনে বলল, উফ, বাঁচা গেল। আরও এক দফা ডাকার পর আমির উঠে বসে। কাঁদো কাঁদো হয়ে বারবার অনুরোধ করে, কাল থেকে পড়বো, আজ ঘুমোতে দাও। পদজা শুনল না। তার অনুনয়ের কাছে আমির হেরে গেল। বউ যদি সুন্দরী হয়, তার অনুরোধ কি ফেলা যায়? আমির কলপার থেকে অজু করে আসে। দুইজন পাশাপাশি দুই জয় নামাজ সম্পন্ন করে। নামাজ শেষ হতেই পদজা বলল, এবার চলুন। আমি টুপি বিছানার উপর রেখে জানতে চাইল, কোথায়? এমনভাবে বলছেন যেন জানেন না। একটু অভিনয় করেই বলল পদজা। আমিরের সত্যি কিছু মনে পড়ছে না। এখনো চোখে ঘুম ঘুম ভাব বলেই হয়তো। সে মনে করার চেষ্টা করলো। মনে পড়তেই বলল, ও দাঁড়াও, চাবি নিয়ে আসছি। আমির বেরিয়ে গেল। পদজা অপেক্ষা করতে থাকলো। জানালার পাশে দাঁড়াতেই ভোরের স্নিগ্ধ বাতাসে সর্বাঙ্গ চাঙ্গা হয়ে উঠল। বাইরে সবেমাত্র ভোরের আলো ফুটেছে। পদজা চমৎকার চাহনিতে দেখছে বাড়ির পেছনে জঙ্গল। কি সুন্দর সব কিছু, এত এত গাছ। অযত্নে গড়ে ওঠা বন জঙ্গল যেন একটু বেশি আকর্ষণীয় হয়। প্রকৃতির রূপ দেখতে দেখতে অচমকা চোখে পড়ল রানীকে। রানীর পরনে আকাশি রঙের সালোয়ার কামিজ। সে জঙ্গলের ভেতর যাচ্ছে। চোর চুরি করার সময় যেভাবে চারপাশ দেখে, রানীও ঠিক সেভাবেই চারপাশ দেখে দেখে এগোচ্ছে। পদজা নিঃশ্বাস বন্ধ করে পুরো দৃশ্যটা দেখল। রানী গভীর জঙ্গলে আড়ালে চলে যায়। তখনই আমির আসে। পদ্মাবতী। আমিরের ডাকে পদজা মৃদু করে কেঁপে উঠল। আমির কপাল কুঁচকে প্রশ্ন করল, কিছু কি হয়েছে? না, কি হবে, চলুন আমরা যাই। পদজা যে কোনো কথা এড়িয়ে গেছে তা বেশ বুঝতে পারল আমির, তবে প্রশ্ন করল না। পদজা আমিরকে রানীর কথা বলতে গিয়েও পারল না। সে ভাবছে, আগে রানী আপাকে জিজ্ঞেস করতে হবে, এখনই বলা ঠিক হবে না। উনি কি ভাবেন আবার।
রুম্পার ঘরের দরজা খুলতেই ক্যাচ ক্যাচ আওয়াজ হয়। পদ্মজা ঘরে ঢুকে আগে জানালা খুলে দেয়, তারপর পালঙ্কের দিকে তাকালো। পালঙ্ক শূন্য। পদ্মজা আমিরের দিকে জিজ্ঞাসু হয়ে তাকায়। আমির ইশারা করে পালঙ্কের নিচে দেখতে। পদ্মজা ঝুঁকে পালঙ্কের নিচে তাকালো। কেউ একজন শুয়ে আছে, চুল দিয়ে মুখ ঢাকা, হাতে পায়ে বেড়ি বাঁধা। আমির পদ্মজার পাশে এসে বসলো। উনি রুম্পা ভাবি। ওনাকে ডাকবেন একটু? রেগে যায় যদি? তবু ডাকুন না। আমি লম্বা করে নিঃশ্বাস নিয়ে ডাকে, ভাবি, ভাবি, শুনছেন ভাবি? রুম্পা নড়ে চড়ে চোখ তুলে তাকায়। 2 হাত দূরে একটা ছেলে ও মেয়ে বসে আছে। তাদের মুখ স্পষ্ট নয়, আলো ভালো করে ঘরে ঢুকেনি। রুম্পা শান্ত চোখে চেয়ে রইল অনেকক্ষণ। পদ্মজা হাত বাড়িয়ে দিল। আমার হাত ধরে বেরিয়ে আসুন। রুম্পা বাধা 2 হাতে পদ্মজার হাত ধরার চেষ্টা করলো, পারল না। পদ্মজা আরেকটু এগিয়ে যায়। রুম্পার 2 হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে। রুম্পা কাছে আসতেই দুর্গন্ধে পদ্মজার বমি চলে আসে। গলা অবধি এসে বমি আটকে গেছে। না জানি কতদিন গোসল করেনি রুম্পা, দাঁত মাজেনি। এইবারের কেউ কি একটু পরিষ্কার করে রাখতে পারে না রুম্পাকে? প্রসাবের গন্ধ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে ঘরেই প্রসাব পায়খানা করে। রুম্পা মলিন মুখে চেয়ে থাকে পদ্মজার দিকে, শান্ত স্থির দৃষ্টি। আমির গর্ব করে রুম্পাকে বলে, আমার বউ। বলেছিলাম না সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার বউ হবে? দেখিয়ে দিলাম তো। রুম্পা হাসে। ময়লাটে মলিন মুখের হাসি বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি। অনেকদিন গোসল না করার কারণে চেহারা, হাত, পা ময়লাটে হয়ে গেছে। নখগুলো বড় বড়, নখের ভেতর ময়লা স্তূপ যেন। ঠোঁট ফেটে চৌচির, টলমল করা চোখ, দেখে মনে হচ্ছে এক্ষুনি চোখ দিয়ে বর্ষণ বইবে। রুম্পা পদ্মজাকে শান্ত কণ্ঠে বলল, এত মেলা সুন্দর ছেড়ি, তোমার নাম কি তা? পদ্মজা খুশিতে জবাব দিল, উনমে পদ্মজা। ছোট ভাই, এত সুন্দর ছেড়ি কই পাইলেন? এ যে চাঁদের লাগান মুখ। রুম্পার আরো কাছে এসে বসলো পদ্মজা। দুর্গন্ধটা আর নাকে লাগছে না। মানুষটাকে তার বেশ লেগেছে। রুম্পার চুল লম্বা, মাটিতে 5-6 ইঞ্চি চুল লুটিয়ে আছে, কুচকুচে কালো চুল। অনেকদিন চুল না ধোয়ার কারণে চুলগুলো জট লেগে আছে, কিন্তু সৌন্দর্য এখনও রয়ে গেছে। যখন সুস্থ ছিল নিশ্চয়ই অনেক বেশি সুন্দর চুলের অধিকারী ছিল। পদ্মজা বলল, আমি আপনাকে তুমি বলি? রুম্পা দাঁত বের করে হেসে মাথা নাড়ালো। পদ্মজা হেসে বলে, কিছু বলবেন? রুম্পা হাসি হাসি মুখে তাকিয়ে থাকে পদ্মজার দিকে, কোনো জবাব দেয় না। সেকেন্ড কয়েক পর রুম্পার চোখের দৃষ্টি এদিক ওদিক ছুটতে থাকে। হাসি মিলিয়ে মুখ মলিন হয়ে আসে। পদ্মজা অবাক হয়ে রুম্পার পরিবর্তন দেখে। আকস্মিক পদ্মজাকে আক্রমণ করে বসল রুম্পা। খামচে ধরে পদ্মজার পা। আমি লাফিয়ে ওঠে। রুম্পার হাত থেকে পদ্মজাকে ছুটাতে চেষ্টা করে। রুম্পা পা ছেড়ে পদ্মজার শাড়ি কামড়ে ধরে, মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে থাকে। আমি ধমকে বলে, ভাবি ছাড়ো বলছি, পদ্মজা তোমার ক্ষতি করতে আসেনি, ভাবি ছাড়ো। পদ্মজা স্তব্ধ হয়ে দেখেছে। তার চোখে মুখে কোনো ভয়ভীতি নেই। কি যেন খুঁজছে রুম্পার মধ্যে, খুঁজে কুলকিনারা পাচ্ছে না। রুম্পা শাড়ি ছেড়ে দিতেই পদ্মজা একটু পিছিয়ে যায়। দরজায় চোখ পড়ে, দেখতে পায় কে একজন সরে গিয়েছে। কি আশ্চর্য, হুট করেই পদ্মজার বুক কাঁপতে থাকে। নূরজাহান নিজ ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসে। এসেই বলেন, তালা খুলছে কাটায়? বাবু, নতুন বউ নিয়ে এখানে আইসোস কেন? আমি দ্রুত রুম্পার কাছ থেকে সরে আসে। নূরজাহানকে কৈফিয়ত দেয়, ভাবলাম বাড়ির সবাইকে পদ্মজা দেখেছে, রুম্পা ভাবে কেউ দেখুক। ভাবতে পারেনি ভাবি এমন কাজ করবে। ভাবি তো এখন আরো বেশি বিগড়ে গেছে। দাদু, তুই আমারে কইয়া আইবি না? তোর চিলানি হই না? আমার কোয়েল যারা উইরা গেছিল, বউ তোমার দুঃখ দিছে এই সারি? পদ্মজা বলো, না না, কিছু করেনি আমার। আমি চেঁচিয়ে উঠল, কি বলছো কিছু করেনি মানে? হাত দেখি। আমির পদ্মজা 2 হাত টেনে নিয়ে দেখে, বাম হাতে নখের জখম। আমির ব্যথিত স্বরে বলল, ইস, কতটা আঘাত পেয়েছো, ঘরে চলো। দাদু, এই নাও চাবি, তালা মেরে দিও। আমির পদ্মজাকে টেনে নিয়ে বেরিয়ে যায়। বেরোবার আগ মুহূর্তে পদ্মজা রুম্পার দিকে তাকালো। দেখতে পেল রুম্পা আর চোখে তাকে দেখছে। সে চোখে স্নেহ মমতা, একটু হাসিও লেগেছিল। পদ্মজার মাথা চক্কর দিয়ে উঠল। ঘরে এসে আমিরকে বলল,
ওনার যত্ন কেউ নেয় না কেন? দেখনি কিরকম করলো? এই ভয়ে কেউ চায় না। শুরুতে তোমাকে দেখে যদি রেগে যেত তখনই তোমাকে নিয়ে চলে আসতাম। সবাইকে ভাবি তুই করে বলে, তোমাকে তুমি বলে সম্বোধন করতে দেখে ভাবলাম বোধহয় তোমাকে পছন্দ হয়েছে, তাই আঘাতও করবে না, কিন্তু ধারণা ভুল হলো। আপনি অকারণে চাপ নিচ্ছেন। নখের দাগ বসেছে শুধু, রক্ত চলে এসেছে, এইটুকু ব্যাপার না। আমির তুলো দিয়ে পদ্মচার হাতের রক্ত মুছে দিল, তারপর বলল, আর ওইদিকে পা দিবে না। আম্মার কণ্ঠ শোনা যাচ্ছে। লাবণ্যকে ঘুম থেকে তুলছে। লাবণ্য ফজরে উঠতে চায় না। আমি হেসে বলল, আমি যাই? কোথায়? আম্মা সকাল সকাল রান্নাঘরে যেতে বলেছিলেন। তুমি রান্না করবে কেন? অনুরোধ এমন করবেন না। আমি আমার বাড়িতেও রান্না করেছি, টুকটাক কাজ করেছি। এখন না গেলে আমার রেগে যাবেন, রাগানো ঠিক হবে না। এসব ভালো লাগে না পদ্মচা, আমি আসছি। পদ্মচা ব্যস্ত পায়ে বেরিয়ে যায়, আমিরকে কথা বলার সুযোগ না দিয়ে। বাইরে বিকেলে সোনালি রোদ, মন মাতানো বাতাস। লম্বা বারান্দা বেরিয়ে নূরজাহানের ঘরের দিকে যাচ্ছে পদ্মজা। বাতাসের দমকায় সামনের কিছু চুল অবাধ্য হয়ে উঠছে। এতে সে খুব বিরক্ত বোধ করছে। এক হাতে দই, অন্য হাতে পিঠা। চুল সরাতেও পারছে না। তখন কোথা থেকে উড়ে আসে আমির। এক আঙুলে উড়ন্ত চুলগুলো পদ্মজার কানে গুঁজে দিয়ে আবার উড়ে চলে যায়। পদ্মজা চমৎকার করে হাসে। আমিরের যাওয়া দেখে মনে মনে বলে, চমৎকার মানুষ। নূরজাহানের ঘরের সামনে এসে দেখলো দরজা ভেজানো। পদ্মজা অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে অবাক হয়ে গেল। তার চক্ষু চড়ক গাছ, পালঙ্কে ভুরি ভুরি সোনার অলংকার চলচল করছে, চোখ ধাঁধানো দৃশ্য। পদ্মজাকে দেখে নূরজাহান অপ্রশস্ত হয়ে পড়েন। তা পদ্মজা চোখে পড়েছে। নূরজাহান ক্ষুব্ধ হয়ে উঠলেন, তুমি এই নিয়ে কেন আইসো? আমি কইছি আইতে। নূরজাহানের ধমকে থম্মাত খেয়ে গেল পদ্মজা। দইয়ের মগ ও পিঠার থালা টেবিলের ওপর রেখে বলো, আম্মা বললেন দই পিঠে দিয়ে যেতে। তোমার হাওড়ি কইলে হইব? আমি কইছি আমারে না কইয়া আমার ঘরে আউন মানা, এটা তোমার হাওড়ি জানে না? মাফ করবেন, মাথা নত করে বলল পদ্মজা। পাড়াইয়া যাও। পদ্মজা বেরিয়ে গেল। দরজার বাইরে এসে থমকে দাঁড়ায়। ছোট কারণে এত ক্ষুদ্র প্রতিক্রিয়া কেন দেখালেন তিনি? পদ্মজার মাথায় ঢুকছে না। পদ্মজা আনমনে হেঁটে নিজের ঘরে চলে আসে। সে ভাবছে, এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে সব ভাবছে। প্রথম রাতে কেউ একজন তার ঘরে এসেছিল, নোংরা স্পর্শ করেছে। এটা যে আমির নয় সে শতভাগ নিশ্চিত। এরপর ভোরে রানীকে দেখল চোরের মতো বাড়ির পেছনে জঙ্গলে ঢুকতে। তারপর রুম্পা ভাবির সাথে দেখা হয়। তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন, শেষে গিয়ে পাগলামি শুরু করেন। দরজার ওপাশে কেউ ছিল। পদ্মজা ভ্রুটি করে মুখে চকরান্ত শব্দ করল, সব ঝাপসা। ফরিনা বলেছিলেন দই পিঠে দিয়ে রান্নাঘরে যেতে। পদ্মজা বেমালুম সে কথা ভুলে গিয়েছে। যখন মনে পড়ে অনেক সময় কেটে গিয়েছে। সে দ্রুত আঁচল টেনে মাথা ঘুরে ছুটে যায় রান্নাঘরের দিকে। এসে দেখে ফরিনা এবং আমিনা মাছ কাটছে। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকে। ভয়ে বুক কাঁপছে, কখন না কঠিন কথা শোনানো শুরু করে দেন। অহনায়নের সময় হয়েছে তোমার? আছিলা কই? বললেন ফরিনা। ঘরে, নতচানি হয়ে বলে পদ্মজা। আমির তো বাইরে বাড়াইয়া গেছে অনেকক্ষণ হইল। তুমি ঘরে কি করতাছিলা? স্বামী বাড়ি থাকলে ঘরে ঢাউন লাহে, নইলে বউদের শোভা পায় খালি রন্ধা ঘরে। চুলার চেয়ে কিছুটা দূরত্বে কয়েকটা বেগুন রাখা। এখানে আসার পর থেকে সে দেখেছে প্রতিদিন বেগুন ভাজা করা হয়। পদ্মজা দাঁড়িয়ে বসে বেগুন হাতে নিল। ফরিনা বলেন, বেগুন লইছে গারে? আজ ভাজা হবে না? জাফর আর হের বউ তো গেলই গা, এখন কাল লইগা করাম, আর কেউ খায় না বেগুন। পদ্মজা বেগুন রেখে দিল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি করব? ফরিনা চোখ মুখ কুচকে মাছ কাটছেন। জানো, পদ্মজার উপস্থিতি তিনি নিতে পারছেন না। পদ্মজার প্রশ্নের জবাব অনেকক্ষণ পর কাট গলায় দিলেন, ঘরে গিয়া বইয়া দাও। পদ্মজার চোখ দুটি ছলছল করে ওঠে। ঢোক গিলে বলো, আর হবে না। তোমারে কইছি না এখান থেকে যাইতে, যাও না গাড়ি। যতদিন আমরা আসি তোমরা বউরা রান্ধনঘরের দায়িত্ব লইতে আইবা না। আমিনার কণ্ঠে বিদ্রুপ। পদ্মজা আমিনার কথায় অবাক হয়ে গেল। সে কখন দায়িত্ব নিতে এলো?
ফরিনা আমিনার কথা শুনে চোখ গরম করে তাকালেন, বলেন, আমার স্যারার বউরে আমি মারবো, কাটবো, বকবো। তোমরা কোনোদিন হ্যাল লাগে উঁচু গলায় কথা কইবা না। বউ, তুমি ঘরে যাও। পদ্মজার সামনে এভাবে অপমানিত হয়ে আমিনা স্তব্ধ হয়ে যান। তিনি সেই শুরু থেকেই ফরিনাকে ভয় পান, তাই আর টু শব্দ করলেন না। পদ্মজা ফরিনার দিকে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তাকালো। কি যেন দেখতে পেল। মনে হচ্ছে এই মানুষটারও দুই রূপ আছে। এই বাড়ির প্রায় সবাইকে তার মুখোশধারী মনে হচ্ছে। কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে, আর কেউ আসলে শয়তান কিন্তু ভালোর অভিনয় করে। কিন্তু কেন? কিসের এত ছলনা? খাড়াইয়া আছে কেন? যাও, ঘরে যাও। গিয়ে কি করব? কোনো সাহায্য লাগলে বলুন না আম্মা। তোমারে যাইতে কইছি, যাও তুমি। পদ্মজার কথা বাড়ালো না, ধীর পায়ে জায়গা ত্যাগ করলো। এদিক ওদিক হেঁটে ভাবতে থাকে কার ঘরে যাবে। লাবণ্যের কথা মনে হতেই লাবণ্যের ঘরের দিকে এগোলো সে। লাবণ্য বিকেলে টিভি দেখে, নিশ্চয়ই এখন টিভি দেখছে। লাবণ্যের ঘরে ঢুকেই লিখন সাহর কণ্ঠ শুনতে পেল পদ্মজা। টিভির দিকে তাকালো, দেখলো ছায়াছবি চলছে, লিখন সাহর ছায়াছবি। পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যেতে লাবণ্য ডাকলো, এই সেমরি, যাস কই? এইদিকে আয়। পদ্মজা ঘরে ঢুকে লাবণ্যর পাশে পালঙ্কে বসলো। লাবণ্য দুই হাতে পদ্মজার গলা চড়িয়ে ধরে বলল, সারাদিন দাদা বের সাথে থাকস কেন? আমার ঘরে একবার উকি দিতে পারস না? তো দাদা ভাই আমাকে না ছেলে আমি কি করব? খুশি মেরে সারাইয়া দিবি? হ্যাঁ, এরপর আমাকে তুলে আছাড় মারবে। দাদা ভাইকে ডরাস? একটুও না। সত্যি? মিথ্যে বলবো কেন? একদিন রাগ দেখলে এরপর ঠিকই ডরাবি। আমি রাখতেই দেব না। লাবণ্য হাসে, এরপর টিভির দিকে তাকিয়ে বলল, লিখন সাহর মতো মানুষরে ফিরাইয়া দেওয়ানোর সাহস খালি তোরই আছে, আমার জীবনেও হইতো না। পদ্মজা কিছু বলল না। লাবণ্য বলে যাচ্ছে, এই ছবিটা আমি এখন নিয়া 6 বার দেখছি। লিখন সাহ তার নায়িকারে অনেক পছন্দ করে, কিন্তু নায়িকা পছন্দ করে অন্যজনরে। অন্যজনরে বিয়া করে। বিয়ার অনেক বছর পর লিখন সাহর প্রেমে পড়ে নায়িকা। ততদিনে দেরি হয়ে যায়, লিখন সাহ মরে যায়। এই হইল কাহিনী। আচ্ছা পদ্মজা, যদি এমন তোর সাথে হয়? পদ্মজা আটকে উঠল। যা, কি বলছিস? বিয়ের আগে ভাবতাম যার সাথে বিয়ে হবে তাকেই মানব, কিন্তু এখন আমার তোর ভাইয়াকেই দরকার। ওরে, লাইলি হয়ে যাইতেছস? যা, আমিও মজা করছি। আমি কেন চাইবো আমার ভাইয়ের বউ অন্য জনরে পছন্দ করুক? লিখন সাহ আমার, শয়নে স্বপনে তার লগে আমি সংসার পাতি। পদ্মজা হাসলো। লাবণ্যর পিঠে চাপড়ে বলল, আব্বারে বল লিখন সাহকে ধরে এনে তোর গলায় ঝুলাইয়া দিবে। বিয়ায় এমনিও দিয়ে দিব, কয়দিন পর মেট্রিকে ফেল দিব। আমি তো ফেলই করাম, দেখিস কিছু হবে না, পাশ করবি। রানী আপা কই? কি জানি কই বইয়া আছে। চুপ থাক এখন, টিভি দেখ। দেখ কেমনে কাঁদতেছে লিখন সাহ। এই জায়গাটা আমি যতবার দেখি আমার কান্দনা এসে পড়ে। বলতে বলতে লাবণ্য কেঁদে দিল। ওনার আঁচল দিয়ে চোখের জল মুছল। পদ্মজা টিভির দিকে মনোযোগ সহকারে তাকালো। দৃশ্য চলছে, লিখন সাহ ঠোঁট কামড়ে কাঁদছে। খোলা চোখ দুটি আরও ঘোলা হয়ে উঠেছে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে। তার মা, বোন, ছোট ভাই গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। এক টুকরো কাজ ঢুকে পড়ে লিখন সাহর পায়ে। আর্তনাদ করে ফ্লোরে বসে পড়ে। তার মা দৌড়ে আসে, পাগলামি থামাতে বলে। লিখন সাহ আর্তনাদ করে শুধু বলে, তুলির বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? কেন তুলি আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। পদ্মজা বাকিটা শুনতে পেল না, মনোযোগ সরিয়ে নিল। তার কানে বাজছে, পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? কেন পদ্মজা আমায় ভালোবাসলো না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। পদ্মজার চোখের কার্নিশে অশ্রু জমে। সে অশ্রু আড়াল করে লাবণ্যকে বলল, তুই দেখ, আমি যাই। লাবণ্যের কানে পদ্মজার কথা ঢুকলো না। সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে কাঁদছে। পদ্মজার কিছু বলল না। উঠে দাঁড়ায় চলে যেতে দরজার সামনে আমিরকে দেখতে পেল। তার বুক ধক করে উঠল। পরে মনে হলো, সে তো কোনো অপরাধ করেনি, তাহলে এত আশ্চর্য হওয়ার কে আছে? আমির কাগজে মোড়ানো কিছু একটা এগিয়ে দিয়ে বলল, ঘরেও পেলাম না, রান্নাঘরেও না, তাই মনে হলো লাবণ্যের ঘরেই আছো। টিভি দেখছিলে নাকি?